নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে মিথ্যার উপর দাঁড়িয়েছিল এক সাম্রাজ্য, ভারতের শেয়ার বাজারের ইতিহাসে এমন কেলেঙ্কারি খুবই কম এসেছে, যা দেশের মোট বার্ষিক রপ্তানির প্রায় 20% সমান। বিশেষজ্ঞ রিতেশ জৈন প্রশ্ন তুলেছেন যে এই পরিমাণ ভারতের বার্ষিক রপ্তানি মূল্যের 20% সমান, তার মানে কি বছরের পর বছর ধরে ভারতের রপ্তানির হিসাব নিজের থেকেই ফাঁপা ছিল? প্রশ্নটি যতটা না অর্থনৈতিক, তার চেয়েও বেশি রাজনৈতিক। কারণ এই জালিয়াতি একটি একক কোম্পানির ব্যর্থতা নয়, এটি একটি সরকারি ব্যবস্থার সামগ্রিক পতনের চিহ্ন। 2026 সালের 3রা জুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি বেঙ্গালুরু ভিত্তিক স্বর্ণগহনা নির্মাতা রাজেক্স এক্সপোর্টস লিমিটেড এবং তার প্রমোটার চেয়ারম্যান রাজেশ মেহতার বিরুদ্ধে 109 পৃষ্ঠার একটি অন্তর্বর্তী আদেশ জারি করে। নিয়ন্ত্রক সংস্থাটি অর্থাৎ সেবি 5 বছর সময়কালে প্রায় 15.15 লক্ষ কোটি টাকার রাজস্ব মিথ্যাভাবে উপস্থাপনের বিস্ময়কর অভিযোগ করেছে এবং এই কোম্পানিতেই লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়ার 10%-এরও বেশি শেয়ার রয়েছে। বন্ধুরা, আজকের আমার এই প্রতিবেদনটি কেবলমাত্র একটি কর্পোরেট কেলেঙ্কারির বিবরণ নয়, এটি একটি গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। কিভাবে এত বড় একটা প্রতারণা বছরের পর বছর ধরে চলতে পারে এবং এর পেছনে ভারত সরকারের দায়িত্বহীনতা, প্রাতিষ্ঠানিক বন্ধাত্ব এবং রাজনৈতিক সম্পর্কের কোন ভূমিকা রয়েছে। বেঙ্গালুরুর মেহতা পরিবার থেকে উঠে আসা রাজেশ এক্সপোর্টস লিমিটেড ছিল ভারতের অন্যতম বৃহত্তম স্বর্ণ প্রক্রিয়াকরণ এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান। রাজেশ মেহতা এবং প্রশান্ত মেহতা দুই ভাই 1988 সালে পারিবারিক ব্যবসায় যোগ দেন। তারা দাবি করেন যে 1990 সালে ভারতের প্রথম সংগঠিত স্বর্ণগহনা উৎপাদন কারখানা এবং পরের বছর দেশের প্রথম বৃহৎ গয়না গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। 1994 সালে কোম্পানিটি ভারতের বৃহত্তম রপ্তানিকারক এবং স্বর্ণগহনার পাইকারি বিক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করে এবং 1995 সালে তারা প্রাথমিক গণপ্রস্তাব শুরু করে অর্থাৎ আইপিও লঞ্চ করে। বন্ধুরা, কোম্পানিটি এনএসই এবং বিএসই উভয় সূচকেই তালিকাভুক্ত ছিল। ফরচুন গ্লোবাল 500-এর তালিকায় স্থান পেয়ে এই রাজেশ এক্সপোর্টস লিমিটেড নিজেকে বিশ্বমানের কর্পোরেট সত্তা হিসেবে উপস্থাপনা করত। সুইজারল্যান্ডের ভ্যালকম্বি এসএকে $400 মিলিয়ন অধিগ্রহণের পর এই কোম্পানির আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়। কিন্তু এই ঝলমলে বাইরের আবরণের আড়ালে কি লুকিয়েছিল তা 2024 সালের মার্চ মাসে একটি সামান্য শেয়ার হোল্ডারের অভিযোগ থেকে বেরিয়ে আসতে শুরু করে। 2024 সালের 11ই মার্চ সেবির ইনবক্সে রাজেশ এক্সপোর্টস লিমিটেডের বিরুদ্ধে একটি ইমেল আসে। প্রেরক কোনো সক্রিয় বিনিয়োগকারী বা প্রাক্তন কর্মচারী নন, শুধু একজন সাধারণ শেয়ার হোল্ডার। অভিযোগটি কেন্দ্রীভূত ছিল একটি আপাতদৃষ্টিতে প্রযুক্তিগত বিষয়, বছরের পর বছর ধরে অমীমাংসিত থাকা একটি বিশাল বাণিজ্যিক প্রাপ্যের উপর। এই অভিযোগটি একটি গুরুত্বপূর্ণ লাল পতাকা চিহ্নিত করেছিল। 2 বছরেরও বেশি সময় ধরে অপরিশোধিত বিশাল বাণিজ্যিক প্রাপ্য, যা কাল্পনিক হিসাব রক্ষণের একটি সাধারণ মূল সূচক। এই প্রাথমিক স্ফুলিঙ্গটাই সেবিকে একটি ফরেন্সিক অডিট পরিচালনায় উদ্বুদ্ধ করে। সেবি 2024 সালের অক্টোবর মাসে একটি আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে এবং পরবর্তীতে কোম্পানির আর্থিক তথ্য পরীক্ষার জন্য ফরেন্সিক অডিটর ভিডিও ইন্ডিয়াকে নিযুক্ত করে। ভিডিওর তদন্তে যা বেরিয়ে আসে বন্ধুরা, তা রীতিমতো কিন্তু চমকে দেওয়ার মতো। কোম্পানিটি নিজেকে বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ পরিশোধনকারী হিসেবে দাবি করত, কিন্তু তার আসল যাচাইযোগ্য রাজস্বের সাথে দাবিকৃত রাজস্বের মধ্যে ব্যবধান ছিল অবিশ্বাস্য রকম বিশাল। সেবির আদেশ অনুসারে আরইএল 2020-21 থেকে 2024-25 অর্থবর্ষের মোট একত্রিত রাজস্বের 99.80%ই প্রতিনিধিত্বকারী প্রায় 15.15 লক্ষ কোটি টাকার রাজস্ব মিথ্যাভাবে উপস্থাপন করেছেন। ভাবুন, পুরো 5 বছরে কোম্পানির ঘোষিত রাজস্বের প্রায় সম্পূর্ণটাই ছিল কাল্পনিক। এমন একটি সংখ্যা বলা সহজ, কিন্তু বোঝা যথেষ্ট কঠিন। সেবি বলছে যে তার তদন্ত এবং ফরেন্সিক পর্যালোচনায় প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে কোম্পানির রাজস্বের প্রায় 97 থেকে 99% স্ফীত হতে পারে এবং এই ফলাফলকে সেবি জঘন্য এবং অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন। ভলক্যাম্বি এসে এই মামলার কেন্দ্রে রয়েছে। রাজেশ এক্সপোর্টস ভলক্যাম্বিকে গ্রুপের মূল পরিচালনাকারী সত্তা হিসেবে উপস্থাপন করেছিলেন, কিন্তু সেবি একটি বড় অসামঞ্জস্য কিন্তু খুঁজে পায়।
বন্ধুরা, সেবির মতে রাজেক্স এক্সপোর্টসের একত্রিত রাজস্বের প্রায় 97 থেকে 99% বিদেশি সহযোগী এবং স্টেপ ডাউন সহযোগীদের থেকে আসা বলে দাবি করা হয়েছিল। কিন্তু আরইএল বারবার তলব করার পরেও এত বড় রাজস্বের সপক্ষে কোনো যাচাইযোগ্য রেকর্ড সরবরাহ করতে পারেনি। সেবি আরও উল্লেখ করে যে আরইএল সিঙ্গাপুর এবং অন্যান্য সহযোগীদের কার্যত কোনো উল্লেখযোগ্য কার্যক্রম ছিল না। এটি ভলকাম্বিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছিল, তার কারণ এটিকে প্রধান পরিচালনাকারী সত্তা হিসেবে উপস্থাপিত করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, ভলকাম্বির অডিট করা স্বতন্ত্র রাজস্ব ছিল রাজেক্স এক্সপোর্টস এবং গ্লোবাল রিফাইনারিজ দ্বারা প্রতিবেদন করা বিশাল একত্রিত রাজস্বের তুলনায় অত্যন্ত নগণ্য। উদাহরণস্বরূপ 2023 সালে ভলকাম্বির স্বতন্ত্র রাজস্ব ছিল মাত্র 542.68 কোটি টাকা। এই ব্যবধানটি শুধু বড় নয় বন্ধুরা, এটি অপরাধমূলক। লক্ষ লক্ষ কোটি টাকার রাজস্বের বিপরীতে মাত্র 542 কোটির বাস্তব রাজস্ব, পার্থক্যটা প্রায় 2800 গুণ। সেবি আরও আবিষ্কার করেছে যে কোম্পানিটি কোটি কোটি টাকার কাল্পনিক লেনদেন পরিচালনা করেছে, যার মধ্যে 11.487 কোটিরও বেশি টাকার বিক্রয় এবং 11.488 কোটি টাকারও বেশি টাকার ক্রয় অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি রাজেশ মেহতার ব্যক্তিগত ক্ষমতায় সম্পাদিত স্বর্ণ ডেরিভেটিভ ট্রেডগুলিকে আয়নার মতো প্রতিফলিত করে কৃত্রিমভাবে কোম্পানির টার্নওভার বাড়ানোর জন্য তৈরি হয়েছিল। তদন্তকারীরা তদন্তের সময় ভলকাম্বি, আরইএল সিঙ্গাপুর এবং গ্লোবাল গোল্ড রিফাইনারি সুইজারল্যান্ডের মতো বিদেশি সহযোগীদের লেনদেনও কিন্তু পরীক্ষা করেছে। সেবি উল্লেখ করেছে যে কর্পোরেট তহবিল রাজেশ মেহতার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন কারণে, যেরকম কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের গোপনীয়তা রক্ষা, অন্তর্বর্তী স্থানান্তরের সুবিধা এবং আদালতের কার্যক্রমের জন্য তহবিল পার্কিং, সুদমুক্ত ঋণ ব্যবস্থা এবং উৎপত্তিশীল ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ না করে লেনদেন পরিচালনার মতো কারণে পরিচালিত হয়েছিল। আরও 339 কোটি এবং মোট 926 কোটি টাকা বোর্ড বা অডিট কমিটির অনুমোদন ছাড়াই এবং যথাযথ সংশ্লিষ্ট পক্ষের প্রকাশ ছাড়াই মেহতার সাথে সম্পর্কিত অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে বলে সেবি অভিযোগ করেছে। এই কেলেঙ্কারি শুধু রাজেশ এক্সপোর্টসের নয়, এটি একটি সরকারি ব্যর্থতার গল্প, যেখানে রাষ্ট্রীয় বীমা সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল একসাথে প্রশ্নের কাঠগড়ায় আসবে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অর্থাৎ এলআইসির রাজেশ এক্সপোর্টসে বিনিয়োগ সেবির অন্তর্বর্তী আদেশের পরে তীব্র নজরদারির একটা মুখে পড়েছে। এলআইসি, যা 2026 সালের মার্চ মাস পর্যন্ত রাজেশ এক্সপোর্টসে 10.8% শেয়ার ধারণ করে, কোম্পানিটির বৃহত্তম পাবলিক হোল্ডার হিসাবে রয়ে গেছে। এলআইসি প্রায় 10.80% রাজেশ এক্সপোর্টসের শেয়ার ধারণ করে, এমন একটি অবস্থান যা কমপক্ষে 2023 সালের সেপ্টেম্বর থেকে কোনো একটি শেয়ারও কেনা বা বিক্রয় ছাড়া ধরে রেখেছে। এটি রীতিমতো অবাক করার বিষয়। শেয়ারের দাম যখন টানা পড়ছিল, যখন আর্থিক অনিয়মের প্রশ্ন উঠেছিল, এলআইসি তার বিনিয়োগ কিন্তু আঁকড়ে ধরেই থেকেছিল। কোনো পদক্ষেপ নেওয়া হলো না, কোনো একটি শেয়ারও বিক্রি করা হলো না। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, সেবি যে বিশাল প্রতারণার অভিযোগ করেছে তা একটি কোম্পানিতে যেখানে এলআইসির বিশাল অংশীদারিত্ব রয়েছে, সেখানে কিভাবে এলআইসি এই ধরনের বিশাল প্রতারণা ধরতে পারেনি। এটি একটি প্রশ্ন উত্থাপন করে যে ক্ষমতাসীন বাস্তুতন্ত্রের নির্দেশেই এলআইসি এই বড় অংশীদারিত্ব কিনেছে কিনা। প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এলআইসি হলো একটি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা। কোটি কোটি সাধারণ ভারতীয়র বিমার পয়সা দিয়ে পরিচালিত এই সংস্থাটি কার নির্দেশে এমন একটি কোম্পানিতে হাজার হাজার কোটি টাকা ঢেলেছিল, যার আর্থিক হিসাব নিকাশ ছিল সম্পূর্ণ ভুয়ো। পাবলিক আর্থিক প্রতিষ্ঠানগুলো, যেগুলো পাবলিক অর্থ পরিচালনা করে এবং সাধারণত শক্তিশালী বিনিয়োগ কমিটি ও তদারকি প্রক্রিয়া রয়েছে, সেখানে বড় বিনিয়োগের ক্ষেত্রে উচ্চতরের সতর্কতা প্রত্যাশা করা যায়, বিশেষত যেখানে তারা বিনিয়োগ চুক্তির অধীনে বা পর্যায়ক্রমিক বিনিয়োগকারী মিথস্ক্রিয়ার মাধ্যমে তথ্য পায়। এমনটাই মন্তব্য করেছেন বিশেষজ্ঞ প্রেম রাজানি। কিন্তু সেই সতর্কতা কোথায় গেল? এলআইসির বিনিয়োগ কমিটি কি চোখ বন্ধ করে অনুমোদন দিয়েছিল এই বিনিয়োগে? রাজেশ এক্সপোর্টস একটি ফরচুন গ্লোবাল 500 কোম্পানি এবং বিশ্বের বৃহত্তম স্বর্ণ পরিশোধনকারী। 2022 সালের মার্চে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কর্তৃক অ্যাডভান্স কেমিস্ট্রি সেল ব্যাটারি স্টোরেজের জন্য
18.1 কোটি টাকার পিএলআই স্কিমের অধীনে সফল দরদাতা হিসাবে নির্বাচিত হয়েছিল। অর্থাৎ এমন একটি কোম্পানি যার আর্থিক হিসাব ভুয়ো বলে পরবর্তীকালে প্রমাণিত হবে, সেই কোম্পানিকেই কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকার সরকারি প্রণোদনা দিয়েছিল, যাচাই না করে, তদন্ত না করে। রাজেশ এক্সপোর্টস 2023 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার এবং কর্ণাটকের বিজেপি সরকারের সাথে একই পিএলআই কর্মসূচির অধীনে লিথিয়াম আয়ন ব্যাটারির উৎপাদন কারখানা স্থাপনের জন্য আরেকটি হাই প্রোফাইল চুক্তি সম্পাদন করেছিল। কোম্পানিটি নির্ধারিত 2 বছরের মধ্যে তার ইউনিট স্থাপন করতে ব্যর্থ হওয়ায় গত বছর মে মাসে একটি সম্প্রসারণ চেয়েছিল, কিন্তু বন্ধুরা কেন্দ্র অনুরোধ প্রত্যাখ্যান করে চুক্তি অনুযায়ী জরিমানা আরোপ করে। এটি কি একটি দুর্ঘটনা, নাকি এটি একটি প্যাটার্ন? যে কোম্পানি বছরের পর বছর ধরে তার রাজস্ব ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছিল, সেই কোম্পানিকেই সরকার রাষ্ট্রীয় ভর্তুকির সুবিধা দিচ্ছিল। হয় সরকার এটা জানতো না, যা হবে চরম অপদার্থতা সরকারের, অথবা জেনেও চুপ ছিল, যা হবে চরম দুর্নীতি। এখানে একটি অদ্ভুত দ্বন্দ্ব আছে। সেবি এখন এই কেলেঙ্কারিকে ধরেছে, কিন্তু সেবি নিজেই কি সম্পূর্ণ নির্দোষ? প্রশ্নটা অবশ্যই করা দরকার। সেবি তদন্তের মূল অভিযোগটি হলো কোম্পানির ঘোষিত রাজস্বের উৎস এবং সত্যতা নিয়ে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2021 এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর মধ্যে রাজেশ এক্সপোর্টসের একত্রিত রাজস্বের 97 থেকে 99% বিদেশি সহযোগীদের থেকে আসা বলে সেবি জানিয়েছে। যখন অডিটররা এই সংখ্যাগুলিকে সহযোগী স্তরের রেকর্ডের বিপরীতে যাচাই করার চেষ্টা করলেন, তখন সংখ্যাগুলি একেবারেই মিলছিল না। কিন্তু এই অসামঞ্জস্য কি শুধু 2024 সালে ধরা পড়েছে? একেবারে না। কোম্পানির হিসেব নিয়ে প্রথম প্রশ্ন 2023 সালে উঠেছিল। তার মানে কমপক্ষে 3 বছর ধরে সন্দেহের মেঘ জমেছিল, কিন্তু সেবি তখন সক্রিয়ভাবে তদন্তে নামেনি। একজন সাধারণ শেয়ার হোল্ডারের অভিযোগ না আসা পর্যন্ত কেউ নড়েনি। এটা কি শুধু নিষ্ক্রিয়তা, নাকি সচেতনভাবে চোখ বন্ধ রাখা? সেবির নিজের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। 2025 সালের মার্চে মুম্বাইয়ের একটি বিশেষ দুর্নীতি দমন আদালত সেবির প্রাক্তন চেয়ারপারসন সহ সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল, কথিত শেয়ার বাজার জালিয়াতি এবং নিয়ন্ত্রক লঙ্ঘনের সুবিধা দেওয়ার অভিযোগে। এই পরিস্থিতিতে সেবির এই তদন্তকে বিজয়ের গল্প হিসেবে দেখানো ঠিক কতটা যুক্তিসম্মত? সেবির মতে আর্থিক বিবরণীর কথিত মিথ্যাচার এবং তহবিল বিচ্যুতির ফলে কোম্পানির শেয়ার হোল্ডারদের, যার মধ্যে খুচরো বিনিয়োগকারীরাও আছেন, 12,725.53 কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। এই 12,725 কোটি টাকা এটি কোনো বিমূর্ত সংখ্যা নয়, এটি লক্ষ লক্ষ সাধারণ মানুষের সঞ্চয়, অবসর পরিকল্পনা, সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন। যারা রাজেশ এক্সপোর্টসের শেয়ার কিনেছিলেন ভালো রিটার্নের আশায়, তারা জানতেন না যে একটি কাল্পনিক সাম্রাজ্যে তারা বিনিয়োগ করছেন, এবং এই ক্ষতির জন্য দায়ী শুধু রাজেশ মেহতা নন, তাই তারাও, যারা এই কোম্পানিগুলিকে রক্ষা করার কথা ছিল, সেবি, এলআইসি, বাজার নিয়ন্ত্রক সংস্থা, অডিটর এবং সরকার। বিশেষ করে এলআইসির প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলআইসি শেয়ার মানে সাধারণ বীমা গ্রহীতাদের প্রিমিয়ামের অর্থ। সেই অর্থ যদি এমন একটি কোম্পানিতে বিনিয়োগ হয় যার হিসাবটাই জাল, তাহলে এটি শুধু আর্থিক নির্বুদ্ধিতা নয়, এটি জনগণের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা। সেবির অর্ডারের পর রাজেশ এক্সপোর্ট কি বলল? তারা বলল এটা কমিউনিকেশন গ্যাপ, অর্থাৎ যোগাযোগের ব্যবধান। রাজেশ এক্সপোর্টস দাবি করছে যে সেবি এবং কোম্পানির মধ্যে একটি যোগাযোগের ব্যবধান ও বিভ্রান্তি রয়েছে বলে মনে হচ্ছে। কোম্পানিটি বলছে সেবির আদেশ শুধুমাত্র অন্তর্বর্তী এবং কোনো বিষয়ে কোনো বিরুদ্ধ সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। এটি দাবি করছে যে তার রিপোর্ট করার রাজস্ব সঠিক এবং অতিরিক্ত নয়। প্রমোটার রাজেশ মেহতা 4 জুন মানি কন্ট্রোলকে বলেছেন এটি একটি অন্তর্বর্তী আদেশ এবং এর কিছুই সত্য নয়। 5 বছরে 15.15 লক্ষ কোটি টাকার মিথ্যা রাজস্ব, এটাকে কি সত্যি যোগাযোগের সমস্যা বলা যায়? যখন কর্পোরেট তহবিল ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে গেছে, যখন ভ্যালকাম্বির বাস্তব রাজস্ব ঘোষিত রাজস্বের তুলনায় 1000 গুণ কম, এটা কি তখন শুধু ভুল বোঝাবুঝি হতে পারে? রাজেশ এক্সপোর্টস নিজেই 2026 সালের 17 মার্চ ইমেলের মাধ্যমে স্বীকার করেছে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তহবিল এসেছিল তা প্রকাশ না করে রাজেশ মেহতার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তহবিল পরিচালিত হয়েছিল। এটা স্বীকারোক্তি, যদিও বা পরোক্ষ, এবং এই স্বীকারোক্তিকে কি যোগাযোগের ব্যবধান বলা চলে? এই কেলেঙ্কারির রাজনৈতিক মাত্রাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানেই ভারত সরকারের সমালোচনা তীক্ষ্ণ হয়ে ওঠে। কংগ্রেস নেতা রমেশ প্রশ্ন তুলেছেন, এলআইসি প্রায় 10.80% রাজেশ এক্সপোর্টসের শেয়ার ধারণ করে।
ব্যাংকগুলোরও এই স্পষ্টতই রাজনৈতিকভাবে প্রভাবশালী কোম্পানিতে যথেষ্ট সংস্পর্শ রয়েছে। এলআইসি কিভাবে এমন একটি কোম্পানিতে এত বড় প্রতারণা মিস করতে পারে যেখানে তার উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে? এটি প্রশ্ন উত্থাপন করে যে এলআইসির এই বড় অংশীদারিত্ব অর্জন ক্ষমতাসীন রাজ্যতন্ত্রের নির্দেশে পরিচালিত হয়েছিল কিনা। রাজেশ এক্সপোর্টসকে 2022 সালের মার্চে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এসিসি ব্যাটারি স্টোরেজের পিএলআই স্কিমের অধীনে সফল দরদাতা হিসেবে নির্বাচন করে। বেশ কয়েকটি প্রধান কোম্পানির সম্পৃক্ততা সহ একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার পরে যা কোম্পানিকে উল্লেখযোগ্য বিশ্বাসযোগ্যতা দেয়। এই স্বীকৃতির উপর ভিত্তি করে কোম্পানিটি 2022 সালের জুন মাসের তৎকালীন বিআরএস সরকারের কাছে 24,000 কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগে তেলেঙ্গানায় একটি অ্যামোলেড ডিসপ্লে ফ্যাব ইউনিট স্থাপনের প্রস্তাব নিয়ে আসে। এখন ভাবুন, এই কোম্পানি যার আর্থিক ভিত্তি ছিল মিথ্যা, সেই কোম্পানি সরাসরি পিএলআই স্কিমে সুযোগ পেল, একাধিক রাজ্য সরকারের সাথে মৌ স্বাক্ষর করলো এবং এলআইসির কোটি কোটি টাকা বিনিয়োগ করলো। বন্ধুরা, এই পুরো প্রক্রিয়ায় সরকারের যাচাই বাছাই প্রক্রিয়াটা কোথায় ছিল? যে কোনো বড় কর্পোরেট প্রতারণায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, অডিটররা কোথায় ছিলেন? তাদের কাজ ছিল আর্থিক বিবরণীর সত্যতা যাচাই করা, কিন্তু বছরের পর বছর ধরে যদি 99% রাজস্বই কাল্পনিক হয় তাহলে অডিটররা কেন তা ধরতে পারেননি? তদন্তকারীরা কোম্পানির আর্থিক বিবরণী যাচাই করতে গিয়ে উল্লেখযোগ্য বাধার মুখে পড়েছিলেন। সেবি বলছে যে রাজেশ এক্সপোর্টস বারবার তলব করার পরেও সম্পূর্ণ গ্রাহক রেকর্ড, বিক্রেতার বিবরণ বা মূল সহযোগীদের আর্থিক বিবরণী সরবরাহ করেনি। এই অসহযোগিতাই বলে দেয় যে কোম্পানি জানতো তার হিসেব টেকসই নয়, কিন্তু বছরের পর বছর ধরে যে বাইরের অডিটররা এই কোম্পানির বার্ষিক প্রতিবেদনের সঠিক সার্টিফিকেট দিয়েছেন, তারা কিভাবে এই বিশাল ব্যবধানটা এড়িয়ে গেলেন? ভারতে কর্পোরেট অডিটিং ব্যবস্থার দুর্বলতা এখানে খুবই স্পষ্ট। যেখানে বিশ্বমানের কোম্পানিগুলো তাদের অডিটর বদলায়, তাদের অডিটিং প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ থাকে, সেখানে ভারতীয় নিয়মকানুন এখনও যথেষ্ট কঠোর নয়। এমন ব্যবস্থার জন্য এই ধরনের বহু বছরের জালিয়াতি প্রতিরোধ করতে পারে। ইতিহাসে বড় কর্পোরেট জালিয়াতির একটি দীর্ঘ তালিকা রয়েছে। আমেরিকার এনরন কেলেঙ্কারি, ভারতেরই সত্যম কেলেঙ্কারি, এই সবের সাথে রাজেশ এক্সপোর্টসের তুলনা করলে কিছু অদ্ভুত মিল কিন্তু খুঁজে পাওয়া যায়। সত্যম কেলেঙ্কারিতে মোট 7,000 কোটি টাকার জালিয়াতি ছিল। রাজেশ এক্সপোর্টসে কথিত জালিয়াতি তার চেয়ে প্রায় 200 গুণ বেশি। সত্যম কেলেঙ্কারিতে প্রতিষ্ঠাতা রামালিঙ্গ রাজুকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজেশ এক্সপোর্টসে এখনো পর্যন্ত শুধু বাজার থেকে নিষিদ্ধ হয়েছে, কেউ কিন্তু গ্রেপ্তার হয়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলটা হলো সরকারি ব্যর্থতা। সত্যমের সময়ও নিয়ন্ত্রক সংস্থাগুলো আগে থেকে সাবধান হতে পারেনি। রাজেশ এক্সপোর্টসের ক্ষেত্রেও একই কাহিনী। এটা কি শুধুমাত্র কাকতালীয় ঘটনা? না, এটা ভারতীয় কর্পোরেট নিয়ন্ত্রণ ব্যবস্থার একটা কাঠামোগত দুর্বলতা যা বারবার প্রকাশ পায়। প্রতিটি কেলেঙ্কারির পর নতুন প্রতিশ্রুতি আসে, কিন্তু মূল সমস্যাটা একই থেকে যায়। মোদী সরকারের সবচেয়ে গর্বের প্রকল্পগুলির একটি হলো মেড ইন ইন্ডিয়া এবং পিএলআই স্কিম। এই স্কিমের মাধ্যমে বিভিন্ন খাতে শিল্প বিনিয়োগ আকর্ষণের চেষ্টা হয়েছে, কিন্তু রাজেশ এক্সপোর্টসের উদাহরণ দেখায় যে এই স্কিমে বেনিফিশিয়ারি নির্বাচনের প্রক্রিয়ায় যথেষ্ট সতর্কতার অভাব ছিল। কোম্পানি আর্থিক হিসাব যদি সত্যিই কাল্পনিক হয়ে থাকে, তাহলে সরকার তার ডিউ ডেলিগেন্স প্রক্রিয়ায় কোথায় ভুল করলো, নাকি যথাযথ ডিউ ডেলিগেন্স আদৌ হয়েছিল? এলআইসি, এসবিআই, এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো ভারতীয় জনগণের অর্থের রক্ষক, কিন্তু বারবার দেখা গেছে এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক নির্দেশে কৌশলগত বিনিয়োগ করে থাকে। রাজেশ এক্সপোর্টস এলআইসির বিনিয়োগে সেই সন্দেহকে আরও গভীর করছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন যে এলআইসির এই বড় অংশীদারিত্ব অর্জন ক্ষমতাসীন বিজেপির সাথে সম্পর্কিত কিনা। যদি এটা সত্য হয়, তাহলে এর অর্থ কোটি কোটি সাধারণ মানুষের বীমার প্রিমিয়াম রাজনৈতিক সিদ্ধান্তে ঝুঁকির মুখে পড়েছে। ভারতের শেয়ার বাজারে খুচরা বিনিয়োগকারীর সংখ্যা গত 10 বছরে বহুগুণ বেড়েছে। কোটি কোটি সাধারণ মানুষ এখন শেয়ার বাজারে বিনিয়োগ করছে, কিন্তু তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে নিয়ন্ত্রক কাঠামো দরকার তা এখনো পর্যন্ত যথেষ্ট শক্তিশালী নয়। রাজেশ এক্সপোর্টসের কেস এটাই প্রমাণ করে। একটি সাধারণ শেয়ার হোল্ডারের অভিযোগ না আসলে হয়তো এই কেলেঙ্কারি আরও বছরের পর বছর চলত। সেবি নিজে থেকে সক্রিয়ভাবে এটা ধরতে পারেনি। সেবির অন্তর্বর্তী আদেশ একটি শুরু মাত্র। সেবি একটি নতুন ফরেন্সিক অডিটের নির্দেশ দিয়েছে, কারণ অডিটার ভিডিও থেকে অপর্যাপ্ত সহযোগিতা পাওয়া গেছে। কিন্তু শুধুমাত্র ফরেন্সিক অডিট কিন্তু যথেষ্ট নয়।
প্রয়োজন ফৌজদারি তদন্ত, রাজেশ মেহতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। বাজার থেকে নিষিদ্ধ করাই যথেষ্ট নয়, এই পরিমাণ জালিয়াতির জন্য কারাদণ্ডের ব্যবস্থা থাকা উচিত। দ্বিতীয়ত, এলআইসির বিনিয়োগ তদন্ত। কেন এলআইসি এই কোম্পানিতে বিনিয়োগ করেছিল, কার নির্দেশে, এবং কেন বছরের পর বছর বিক্রি না করে হোল্ড করেছিল, এই প্রশ্নগুলোর জবাব চাই। এই প্রতিবেদনটি সর্বশেষ উপলব্ধ সংবাদ এবং সেবির অন্তর্বর্তী আদেশের ভিত্তিতে তৈরি করা। চূড়ান্ত তদন্ত এখনো চলছে, আর তদন্ত কিভাবে এগোলো আর কি রিপোর্ট এলো জানা গেলেই কিন্তু আমি আবারও এই বিষয় ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।